পল্লব দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, এজন্য নয়। এই যে রাতটা এলাছি, অরুণের হৃদস্পন্দন মাপা শেষ হলে এবার বাম পাশে তাকা, তোর ফেভারিট মুড়ি তোকে ডাকছে। মুড়ির কথা শুনে বাম দিকে তাকালো রাত্রি। সহসা উদাস মনটা ফুরফুরে হয়ে গেল। সে অতিরিক্ত খুশিতে পল্লবের হাঁটুর উপর রাখা হাতটা ধরে মিষ্টি করে হেসে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দোস্ত। আমি তো খেয়ালই করিনি। চল তাড়াতাড়ি যাই। মনির বলল আমার পেটে যাওয়ার জন্য কান্না করছে। আমি একটু ওদের খেয়ে ওদের মনের কষ্টগুলো কমাতে চাই। পল্লবের উৎফুল্ল চোখ মুখ শীতল হয়ে এলো। সে রাত্রির হাত থেকে সন্তর্পণে হাত ছাড়িয়ে বলল, প্রেমিক পুরুষের হৃৎপিণ্ডের ধূপকণি মাপলে চারপাশে নজর থাকবে না, এটাই স্বাভাবিক। পল্লবের কথাটা স্বাভাবিক হলেও অর্পণার কেন যেন স্বাভাবিক মনে হলো না। অরুণকে নিয়ে বারবার কথা বলে রাত্রি হাঁসফাঁস করে উঠল। অর্পণাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাথায় গাঁটটা মারল। পল্লব পরপর তাড়া দিয়ে বলল, রিক্সাওয়ালা মামা কি মাগনা পেয়েছিস? নাম তাড়াতাড়ি, মুড়ি নিয়ে আবার ফিরতে হবে, তারপর সারাদিন ঘোরাঘুরি। পল্লবের কথায় সায় জানিয়ে চারজন তাড়াহুড়ো করে নেমে পড়ল। 20 টাকা 20 টাকা করে মুড়ি নেওয়ার কথা উঠলে অর্পণা নিষেধ জানিয়ে একসাথে 100 টাকার মুড়ি নিয়ে নিল। সে আর রাত্রি নিচে বসায় নিজেদেরকে খেতে পারলেও অরুণ আর পল্লব পারবে না, কারণ ঢাকার রাস্তায় যথেষ্ট জ্যাম আর ভাঙা চোরা রয়েছে। সেসবের কারণে খাওয়া আর হয়ে উঠবে না। তাই ঠিক করলো অর্পণা নিজেই তিনজনকে খাইয়ে দিবে। অগত্যা পলিথিনে করে 100 টাকার মুড়ি নিয়ে আবারও রিকশায় চড়ে বসলো চারজন। আলাদা আলাদা করে রিকশাওয়ালা মামার জন্য এনেছিল। এটা ওনাকে দিতেই তিনি রিকশার হ্যান্ডেলে রেখে দিলেন। ওনাকে রেখে দিতে দেখে অরুণ জিজ্ঞেস করলো, রেখে দিলেন কেন মামা? খাবেন না? খেয়ে নেন, তারপর না হয় যাবো নিয়ে। রিকশাওয়ালা প্যাডেল চেপে রিকশা ছুটিয়ে পড়ল। আমার বাড়ি বিজয় সরণির কাছে। ওই দুপুরের খাই নাই, বাড়ি গিয়া খামো। জামুই যখন তুগো মামির লইয়া নিয়া যাই, খুশি হইব। রিকশাওয়ালা কথা শুনে পল্লব বলল, মামাই দেখি মামিকে বহুত ভালোবাসেন। আহা, এমন ভালোবাসা আজকাল দেখাই যায় না। এই অরুণ, শিখ কিছু। বিয়ের পর নিজে না খেয়ে রাতকে খাওয়াবি, বাইরে থেকে আসার সময় এক পোটলা মুড়ি নিয়ে যাবি। তোর বউ তো মুড়ি পাগলি। রাত্রি নাক ফুলিয়ে শাসিয়ে বলল, তোর কপালেও একটা মুড়ি পাগড়ি জুটবে। তুইও শিখে নে। পল্লব ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, বিয়েই করব না, আর এমনিতেও এসব মানুষের নাকামি সহ্য করার সময় নেই আমার। কে কি পছন্দ করলো না করলো তার খোঁজ রাখতে পারবো না। অর্পণা বলল। রাতেরটা যেভাবে রেখেছিস সেভাবেই রাখবি। পল্লব বলল, মাথা খারাপ তোর? হঠাৎ নজর আটকে গিয়েছে তাই দাঁড় করালাম, নয়তো রাত পাত কি খাই না খাই সেসব নজর রাখার সময় আছে নাকি পল্লবের? নিজের নামের সাথে এরকম একটা শব্দ অ্যাড করায় ক্ষেপে গেল রাত্রি। পল্লবের হাঁটুতে ধূপধাপ খুশি মেরে বলল, কুত্তার বাচ্চা, তোকে খুন করবো আমি। রাতের সাথে তার বলা হলে বলবি পাত কি? হ্যাঁ, নামটাকে পুরো খেয়ে দিল শয়তান কোথাকার। ওদের ঝগড়া করতে দেখে অর্পণা বলল। তোরা ঝগড়া করতে করতে মরে যা, আমি একাই মুড়ি খাই। বলতে বলতে মুড়ি নিয়ে মুখে তুলতে নিলেই অরুণ অর্পণার হাত ধরে মুড়িটা মুখে ঢুকিয়ে নিল। অর্পণা রাগি রাগি চোখে অরুণের দিকে তাকিয়ে হেসে ফেলল। হাসছে সবাই। অর্পণা নিজে বেশি খাচ্ছে আর ওদেরকে অল্প অল্প করে দিচ্ছে। এটা নিয়ে তুমুল ঝগড়া বাঁধল চারজন। এই ছোট ছোট নক্ষত্রদের মিষ্টি মিষ্টি ঝগড়াগুলো দেখে রিকশাওয়ালা শব্দ করে হাসলেন। হাসতে হাসতে গান ধরলেন, রঙের মানুষ রঙ্গিলা রে, এই দুনিয়ার বাজারে, ভালোবাসার সন্ধানে যতই ঘোরো দোকানে, প্রাণের মানুষ পাবে না রে, ভালোবাসার সন্ধানে যতই ঘোরো দোকানে, প্রাণের মানুষ পাবে না রে।
বিজয় সরণিতে এসে রিক্সা থামতেই একে একে নেমে পড়ল চারজন। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে টুকটাক কথাও বলল। রিক্সাওয়ালা চলে যেতেই রাত্রি অর্পণার হাত ধরে সারি সারি দাঁড়িয়ে থাকা বাসগুলোর দিকে তাকিয়ে ঠোঁট উল্টে প্রশ্ন করল। অর্পণ, আমরা কি বাসে করে যাব? চল, রিক্সা নয়তো সিএনজি নেই। না না, চল আজ বাসে যাব। আমি কখনো বাসে উঠিনি। পাপাকে বলে পাপা বলেছে আমার নাকি কষ্ট হবে। অথচ পাপা জানেই না তার মেয়ে নিজের হৃদয়ে কতখানি কষ্ট লুকিয়ে রাখে। আজ পরখ করব কোনটার কষ্ট বেশি, আমার হৃদয়ের নাকি বাসের। আমার পাপা বাসকে এত ভয় পায় কেন? যেন বাসের মাঝে কোনো অসৎ কিছু লুকিয়ে আছে, যা থেকে পাপা আমায় সর্বদা দূরে রাখতে চায়। অর্পণার কথাটা মানল রাত্রি। পরপর আহ্লাদিক কণ্ঠে বলল। আমি বমি করলে কিন্তু সব দোষ তোর। তখন অরুণ আর পল্লব আমায় পচাতে আসলে তুই আমার হয়ে অনেক ঝগড়া করে দিবি। অর্পণা হাত উঁচিয়ে রাত্রির কাঁধ জড়িয়ে বলল। আচ্ছা আমার কিউটি, ওদেরকে মেরে একদম টপকে দেবো। আমার ফাইটিং স্কিল সম্পর্কে ধারণা আছে না তোর? একদম ধাপাক ধাপাক, তারপর ইনালিল্লা। রাত্রি দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলল। আল্লাহ, কি বলে এই মেয়ে! টপকে দিস না প্লিজ, শুধু আমার হয়ে ঝগড়া করলেই হবে। রাত্রির মুখের অবস্থা দেখে হেসে ফেলল অর্পণা। অরুণ গুনে গুনে 4টে টিকিট কেটে হাঁটতে হাঁটতে অর্পণাদের কাছে এসে পৌঁছালো। 2টো সিট পড়েছে মাঝখানে আর 2টো শেষের দিকে। শত খুঁজেও 4টে সিট একসাথে পেল না। এতে আপত্তি নেই অর্পণার। কষ্ট উপভোগ করতে এসেছে যখন, তখন ভালো মতোই করুক। লো বাজেটের কষ্ট উপভোগ করে লাভ নেই, করতে হলে হাই বাজেটের কষ্ট করতে হবে। 3জন গিয়ে বাসে উঠে পড়ল। সিট নিয়ে কথা উঠতেই রাত্রি জানালো সে অর্পণার সাথে বসবে। অর্পণা শত জোর করেও ওকে অরুণের কাছে পাঠাতে পারেনি। কি আর করার? অর্পণা আর পল্লব যথেষ্ট চেষ্টা করেছে দুজনকে কাছাকাছি আনার, কিন্তু কেউ নিজ থেকে দূরে সরে গেলে তাকে কাছে আনতে চাওয়াটা অত্যন্ত বোকামি। অগত্যা সামনে 2টো সিটে রাত্রি আর অর্পণা বসে পড়ল, আর পিছনেরটাই অরুণ। রাত্রি যেহেতু বমি করে তাই ওকে জানালার পাশের সিটটাই দিল অর্পণা। কিছুক্ষণের মাঝেই 2 হাত ভরে খাবার নিয়ে বাসে প্রবেশ করল পল্লব। তাদের ঐতিহাসিক খাবার, স্পিড, চিপস, চকলেট, রাতের জন্য তেঁতুল আচার, আমের আচার, বড়ইয়ের আচার, একটা বমির ট্যাবলেট, আরও টুকটাক খাবার এনেছে। এগুলো খেতে খেতে তারা বাস জার্নি করবে। বন্ধুত্বের মাঝে পল্লবের এই বিষয়টা বড্ড নজর কাড়া। সে সর্বদা বন্ধুদের খাওয়া দাওয়া নিয়ে পজেসিভ থাকে। এমনিতে এমন ভান করে যেন কে খেলো কে মরে গেল তাতে পল্লবের কিচ্ছু আসে যায় না। এরপর যে যার সিট দখল করে নিতেই বসুন্ধরার উদ্দেশ্যে বাস ছুটল। অর্পণা একটা স্পিডের ক্যান খুলে রাত্রির হাতে ধরিয়ে দিয়ে নিজেও একটা খুলে খেতে শুরু করলো। রাত্রি কয়েক ঢোক খেয়ে ক্যাপ লাগাতেই মোবাইলে টুং করে মেসেজ এলো। রাত্রি শাটার নামিয়ে মেসেজটা পড়ল। তাতে লেখা। আজকে ব্যাপারটা কখনো বলবো না রে। আমাকে তোর এতটাই ঘৃণা লাগে যে পাশে বসা নিয়েও হাজারটা আপত্তি। পাশে বসলে কি হতো? তোকে শুয়ে দিতাম, আদর করতাম। আমাকে তোর এতটাই হ্যাংলা মনে হয় রাত? হয়তো তোকে খুব ভালোবাসি তাই বলে বাসে বসে এরকম করব? আমি এতটা নিজ না ভাবলেও হতো। তুই কি চাস রাত? আমি দূরে চলে যাই, অনেক দূরে। দেখিস, এতটা দূরে চলে যাব আর কখনো খুঁজে পাবি না আমায়। দীপ ভাইয়া পারুপুকে এত ভালোবেসেও কাছে রাখতে পারেনি। তুই তো আমায় অবহেলাই দিচ্ছিস। দেখিস যেন একটা সময় গিয়ে আফসোস না করতে হয়। আজকে পর আমি জ্বালাবো না তোকে। তুই তোর মতো থাক, আর কখনো হ্যাংলা মতো তোর কাছে গেলে পায়ের জুতা খুলে মারিস। ভালো থাকছো না? তোর ভাগ্য তোর মধ্যে সুন্দর কেউ আসুক, আমার থেকেও বেশি ভালোবাসুক। মেসেজটা পড়ে ডুকরে উঠল রাত্রি। কান্নার শব্দ নেই, কিন্তু চোখ জুড়ে অশ্রু কণার ভিড়। অর্পণা অন্যদিকে তাকিয়ে স্পিড খাচ্ছিল। হঠাৎ মনে হলো রাত্রি কাঁদছে। ফিরে তাকালো অর্পণা। রাত্রিকে কাঁদতে দেখে এক হাতে টেনে মাথাটা কাঁধের উপর রেখে চুলে হাত বোলাতে বোলাতে বলল। কি হয়েছে রাত? শরীর অনেক খারাপ করছে? নেমে যাব? চল তাহলে নেমে যাই। রাত্রি মাথা নাড়িয়ে না করল। তখনই ফোনের স্ক্রিনে নজর আটকালো অর্পণার। সে তড়িঘড়ি করে ফোনটা নিয়ে মেসেজটা চেক করতেই যা বোঝার বুঝে গেল।
অর্পণা এক হাতে রাতের মুখটা তুলে চোখের পানি মুছে দিতে দিতে বলল, কি হয়েছে সোনা? ভালোবাসিস যখন তখন এতটা দূরে সরে যেতে চাচ্ছিস কেন? ছেলেটাকেও কষ্ট দিচ্ছিস, নিজেও কষ্ট পাচ্ছিস। অরুণের থেকে শুনলাম তুই নাকি ওকে গায়ের রং নিয়ে খোঁটা দিয়েছিস। কিন্তু আমাদের রাত তো এমন নয়। সে অরুণকে খুব ভালোবাসে। তাহলে আজ সে ভালোবাসার কি হলো? কেন এতটা দূরত্ব দুজনের মাঝে? রাত্রি আস্তে করে নাক টেনে বলল, আমি বলতে পারবো না রে, এটা বলার মতো কোনো কথা নয়, খুব সেনসিটিভ আর পার্সোনাল কিছু। কথার মাঝেই অর্পণা মলিন হেসে বলল, আমার শর্ত আমাকেই শোনাচ্ছিস? শোনা শোনা, জানিস এই বিষয়টাতে আমি উইক। এটা বললে আর কোনো প্রশ্ন করতে পারবো না, তাই এটাই বললি। ঠিক আছে, বলিস না। আমি কিছু মনে করিনি, আমি তো জাস্ট তোর ফ্রেন্ড। কখনোই বোনের জায়গাটা তো নিতে পারবো না আমি। কথাটা বলে অর্পণা স্পিডের ক্যাপটা লাগিয়ে সাইডে রেখে দিল। খেতে ইচ্ছে করছে না। অর্পণাকে মুখ ফিরিয়ে নিতে দেখে রাত্রি আরও ভেঙে পড়ল। অর্পণার ওড়নায় এক পাশ খামচে ধরে বলল, আমার ভুল বুঝিস না প্লিজ, আমি বলতে পারবো না। অর্পণা অন্যদিকে মুখ ফিরিয়ে কাটকাট গলায় বলল। ইটস ওকে, আমি জানতে চাচ্ছি না। রাত্রি নাক টেনে অসহায় কণ্ঠে বলল, তুই খুব কঠোর অর্পণা, এক লহুমায় ছুঁড়ে ফেলে দিতে জানিস, একবারও অপর পাশের মানুষটার কথা ভাবিস না। এদিকে তাকা, তাকা না। আচ্ছা বলছি, কিন্তু তার আগে তুই আমায় ছুঁয়ে কথা দে, এই কথা কাউকে বলবি না, কাউকে না, নট অ্যান সিঙ্গেল পার্সন। অর্পণা বুঝতে পারছে খুব বড় একটা অঘটন ঘটেছে রাত্রির জীবনে। কিন্তু কী সেই অঘটন জানাটা আবশ্যক। এই মুহূর্তে রাগ অভিমানের সময় না। হয়তো রাত যেটা নিয়ে ভয় পাচ্ছে এটা তাদের কাছে কোনো ম্যাটারই না। অর্পণা রাতের হাত ছুঁয়ে বলল, আমি তোর গোপনীয়তা রক্ষা করবো সোনা, তুই নির্দ্বিধায় বল। রাত্রি দু হাতে চোখ মুছল। মোছার সাথে সাথে আবারও চোখে পানি জমল। সে বার কয়েক নাক টেনে খুব আস্তে করে বলল, আমার বাবা নেই অর্পণ। অর্পণার সাথে সাথে বলল, তাতে কি? আমারও তো পাপা ছাড়া কেউ নেই। এতে কি দীপ মির্জা আমায় ছেড়ে দিয়েছে? রাত্রি দুদিকে মাথা নাড়িয়ে বলল, তোর আর আমার বিষয়টা এক না রে, আমার বাবা নেই না। আসলে আমার বাবার কোনো পরিচয় নেই। আমি মনে হয় যে আরো সন্তান অর্পণা, আগাছা আমি। বলতে গিয়ে বারবার কথা জড়িয়ে আসছিল। তীর তীর করে কাঁপছে রাতের পদ্মকমল ওষ্ঠজোড়া। রাত্রির এহেন কথায় চমকে গেল অর্পণা। দু হাতের ভাঁজে মুখটা আগলে নিয়ে বলল, কি বলছিস এসব? তুই তো বলেছিলি তোর পাপা অ্যাব্রোড থাকে। রাত্রি মাথা ঝাঁকিয়ে ফিসফিস করে বলল, বলেছিলাম তো, মিথ্যে বলছি যেন তোরা আমাকে সবার মতো ঘৃণা না করিস। জানিস, স্কুল কলেজে আমার কোনো ফ্রেন্ড ছিল না, তারা আমায় ঘৃণার চোখে দেখতো, অনেক বাজে বাজে কথা শোনাতো, কিন্তু আমার কিছুই করার ছিল না। বলতো আমার মাম্মাম নাকি প্রস্টিটিউট ছিল, লোকের সাথে অকাজ কুকাজ করে আমায় জন্ম দিয়েছে। আমি কিছু বলতে পারতাম না রে, কি বা বলতাম বল? আমার তো বাবার পরিচয় নেই যে আরো যাবে। অর্পণার চোখ জোড়া ছলছল করে উঠল। সে রাতের চোখ জোড়া মুছে দিয়ে বলল, কি যাতা বলছিস? আন্টি কখনোই এমন নয়। আন্টির মতো সৎ মানুষ খুব কম পাওয়া যায়। এসব বলিস না, আন্টি শুনলে কষ্ট পাবে। রাত্রি অর্পণার হাত জোড়া শক্ত করে ধরে বলল, সেই জন্যই তো বলতে পারছি না, যে আমায় ছোট থেকে বড় করলো, যখন কিছু বুঝতাম না, খিদে পেলে বলতে পারতাম না, শরীর খারাপ হলে বলতে পারতাম না, তখন থেকে অক্লান্ত পরিশ্রম করে আমায় আজ বুঝদার বানালো, ঠিক ভুল বোঝার মতো বয়স পর্যন্ত আগলে রাখলো। তাকে এইসব বলা যায়? এইসব নিয়ে প্রশ্ন করা যায় অর্পণ? মামাম কষ্ট পাবে না? মনে হবে না যার জন্য পুরোটা জীবন স্ট্রাগল করলো সেই সুযোগ বুঝে আঘাত করলো? আমি পারবো না রে, কখনোই পারিনি। এই যে স্কুল কলেজ, রাস্তাঘাটে, বাড়ির আশেপাশে প্রতিবেশীরা আমার নানানভাবে নানান বাজে কথা বলেছে, কখনোই মাম্মামকে জানতে দিইনি। আমার মাম্মাম সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমায় রেডি করিয়ে আমায় নিজ হাতে খাইয়ে দিয়ে তারপর কাজে যায়। কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়, এসে আবার আমাকে নিজ হাতে খাইয়ে দেয়, পড়তে বসায়, বুকে নিয়ে ঘুম পাড়ায়। আমার এই ব্যস্ত মামনিটাকে কি করে ওইসব বাজে কথাগুলো বলি? আমি সব
কষ্ট সহ্য করে নেব, কিন্তু মামামের কষ্ট সহ্য করে নিতে পারবো না রে। আমি আমার মামামকে কখনোই আঘাত করতে পারবো না। অর্পণার বিষয়টা ঠিক মনে হচ্ছে না, তার মন অন্য কিছু বলছে, তাই নিজের মনোভাব প্রকাশ করে বলল, আমার মনে হয় তুই সবার কথাকে সত্যি মনে করে আন্টিকে ভুল বুঝছিস। আন্টি হয়তো তোর পাপাকে ডিভোর্স দিয়েছে। তোর পাপা হয়তো আন্টির সাথে এমন কোনো অন্যায় করেছে, যার জন্যে আন্টি তোর পাপাকে পরিচয় দিতে চায়নি। না রে, আমার মাম্মামের কখনো বিয়েই হয়নি। সে সর্বদাই সুহাসিনী ছিল। আমার বার্থ সার্টিফিকেট, স্কুল, কলেজ, ভার্সিটি সার্টিফিকেট, এমনকি আমার ডেলিভারি বার্থডেও আমার মাম্মা আনম্যারিড। আমার মাম্মামেরটা বোধহয় ঠকে গিয়েছিল রে, কোনো এক কাপুরুষকে ভালোবেসে চরমভাবে ঠকে গিয়েছিল। আর আমি সেই কাপুরুষের সন্তান। নিজেকে ঘৃণা লাগে। এই যে সুন্দর শরীরটা তীব্র ঘৃণায় জ্বালিয়ে দিতে ইচ্ছে করে। কেন কেন কাপুরুষে আমার জন্ম হলো? কিন্তু কিন্তু অর্পণ, আমি আমার মামামকে নিয়ে কখনোই লজ্জিত নই। আমার মাম্মা সুপার। সে চাইলেই আমাকে নর্দমায় ফেলে দিয়ে নতুন করে জীবন শুরু করতে পারতো, করেনি। আমার মাম্মা আমার আগলে রেখেছে, আমিও সারা জীবন আমার মামামকে আগলে রাখবো। আমার মাম্মাম যেমন আমার জন্য কাউকে নিজের জীবনে জড়ায়নি, আমিও জড়াবো না। যদি জড়াতেও চাই আমার মতো, জারজকে কে মেনে নেবে অর্পণ? অরুণ হয়তো মানলেও মানতে পারে, কিন্তু ওর বাবা মা? অরুণ ধনী পরিবারের সন্তান, বাবা মায়ের একমাত্র সন্তান। তাদের সন্তানের জন্য নিশ্চয়ই আমার মতো একটা নিকৃষ্ট বস্তুকে বেছে নেবে না তারা। এখন বলতে পারিস ওনারা না মানলে নাই, তোরা আলাদা থাকবি। এটা কি আদৌ সম্ভব বল? অরুণের আর কোনো ভাই বোন নেই। আমিও যদি ওকে কেড়ে নিই, ওর বাবা মায়ের কি হবে? নিজের জীবন পূর্ণ করতে গিয়ে অন্যের অন্যের সারা জীবন অপূর্ণ দিকে ছেড়ে দিতে পারবো না রে। অরুণ খুব ভালো একটা ছেলে, সে ভালোটা ডিজার্ভ করে। আমি তো আবর্জনা, আমাকে নর্দমাই মানায়। রাত্রি কথার বিপরীতে কি বলবে ভেবে পেল না অর্পণা। সুহাসিনী আন্টিকে সে যতটা কাছ থেকে দেখেছে, ততটা কাছ থেকে অরুণের বাবা মাকে দেখা হয়নি। প্রয়োজনে খাতিরে দুই একবার দেখা হয়েছিল ঠিকই, কিন্তু তেমন করে মেশা হয়নি। সেদিক থেকে অরুণের বাবা মাকে নিয়ে খুব একটা ভরসা করতে পারছে না অর্পণা। রাত্রি আর অরুণের সম্পর্ক নিয়ে কথা উঠলে সুহাসিনী আন্টির চরিত্র নিয়ে কাটাছেঁড়া হবে, কিন্তু দুজন ভালোবাসার মানুষকে দূরে সরে যেতে দেখাটাও অন্যায়। ভাবতে হবে, বিষয়টা নিয়ে একবার পাপার সাথে আলোচনা করতে হবে। অরুণ আর রাত্রির মধ্যকার নিখাদ ভালোবাসাটুকু খুব সহজে পাওয়া যায় না। এই নিখাদ ভালোবাসাটা বাঁচিয়ে রাখা অর্পণার কর্তব্য। পল্লবের আনা খাবারগুলো আর খাওয়া হলো না। রাত্রি অর্পণার কাঁধে মাথা রেখে খুব কাঁদল। থামানোর চেষ্টা করেনি অর্পণা। সামান্য সান্ত্বনা বাণীতে কারোর দুঃখ ঘুচে যায় না, আর কান্না করলে ভেতরকার অস্থিরতাটুকু শান্ত হয়। তাই কাঁদুক, কেঁদে একটু হালকা হোক। অর্পণা নিজেও চোখ বুজে সিটে হেলান দিল। না, বাসে তেমন কষ্ট হচ্ছে না। পাপ্পা যে কেন তাকে কখনো বাসে উঠতে দেয়নি, সেটা পাপ্পা আর আল্লাহই ভালো জানেন। বাসটি বনানী এসে পৌঁছাতেই অর্ধেক বাস ফাঁকা হয়ে গেল। আবার নতুন নতুন যাত্রী এসে বাসের ভিতর জায়গা করে নিল। অনেকটা সময় পেরোনোর পর অর্পণা চোখ মেলে তাকালো। এদিক ওদিক চোখ বোলাতেই হঠাৎ সাইডের সিটে বসে থাকা মধ্যবয়সী একটা লোকের দিকে নজর আটকালো। লোকটা সামনের সিটে বসে আছে অতীব সাদামাটা ধরনের একটা মেয়ে। ওরা পেছনে থাকায় মেয়েটার চেহারা কেমন সেটা বুঝতে পারল না অর্পণা। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। লোকটা বারবার মেয়েটার গায়ে হাত দিচ্ছে, কখনো পিঠে তো কখনো বাহুতে, আবার কখনো ঘাড়ে। মেয়েটা বারবার নিজেকে সেভ করতে চাচ্ছে, অথচ পারছে না। মেয়েটা বিরক্ত হয়ে যতবার পিছনে তাকিয়েছে, লোকটা ততবারই সরি বলছে, যেন সে কাজগুলো ইচ্ছাকৃত করছে না, ভুলবশত হয়ে যাচ্ছে। অর্পণার মাথায় রাগ উঠে গেল, চোখ দুটোতে অগ্নির লাভা ছুটছে। আর কিছু ভাবতে পারল না অর্পণা। উঠে দাঁড়িয়ে মধ্যবয়স্ক লোকটার হাত এক হাতে চেপে ধরে অন্য হাতে লোকটার পিঠের মধ্যভাগে কনুইয়ের চাপ প্রয়োগ করল। ব্যথায় চিৎকার করে উঠল লোকটা।
বাসের যাত্রীরা সব হক চকিয়ে গেল। হ্যারাস হওয়া মেয়েটা ভয়ে উঠে দাঁড়ালো। হেল্পার এসে কিছু বলতে নিলেই অর্পণা ফোঁস করতে করতে বলল, আন্টি হয়তো তোর পাপাকে ডিভোর্স দিয়েছে। তোর পাপা হয়তো আন্টির সাথে এমন কোনো অন্যায় করেছে যার জন্য আন্টি তোকে তোর পাপার পরিচয় দিতে চায়নি। দূরে যা, নয়তো এটার সাথে সাথে তোকেও মারবো। মেয়ে দেখলেই কুরকুরানি উঠে যায়। কুত্তা কোথাকার! মেয়েটাকে হ্যারাস করেছিলি কেন? হ্যাঁ, এই ড্রাইভার, বাস থামা। বাস থামাতে বললাম না? থামা বাস। অর্পণের চেঁচামেচিতে ড্রাইভার বাস থামিয়ে দিল। লোকটা এতক্ষণ পিঠের ব্যথায় কাতর থাকলেও এই মুহূর্তে অর্পণাকে ফিরতি আঘাত করতে চাইলে অরুণ আর পল্লব এগিয়ে এসে লোকটাকে ধরে নিল। অর্পণার কাছে মারার কারণ জানতে চাইলে অর্পণার সবটা খুলে বলতেই অরুণ লোকটার কলার ধরে নাক বরাবর ইচ্ছে মতো ঘষি বসিয়ে হিড়হিড় করে টেনে বাস থেকে বের করে দিল। অর্পণা এখনও রাগে ফুঁসছে আর সেই সাদামাটা মেয়েটার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। এটা কেমন মেয়ে? এতটা নড়বড়ে হলে জীবন কাটাতে পারবে? ফালতু একটা মেয়ে। এসব নড়বড়ে মেয়েদের নড়বড়ে স্বভাবের জন্যই তো হয়তো রাত্রির মতো কিছু নিষ্পাপ বাচ্চার জন্ম হয় আর সারাটা জীবন তাদেরকে লোকের বাজে কথাগুলো হজম করতে হয়। আজ বাসে হ্যারাস হচ্ছে কিন্তু কিছুই বলছে না। কাল একটা কাপুরুষকে ভালোবেসে ইজ্জত হারাবে, তখনও কিছু বলবে না। এর জন্যই হয়তো পাপা ওকে বাসে উঠতে নিষেধ করেছে। বাসে উঠলেই সমাজের কুৎসিত রূপগুলো বেরিয়ে আসবে। অর্পণার ভাবনার মাঝেই লোকটা আবার বাসের দরজা দিয়ে উপরে উঠে অর্পণার দিকে তাকিয়ে কয়েকটা বিশ্রী গালিগালাজ করে বলল, তোরে আমি দেখালমো, আমার চিনিস না? আমি চেয়ারম্যানের শারাফত আকবরের খাস লোক। কাইটটা সিটা ডাস্টবিন। কথা শেষ করার আগেই লোকটার বুক বরাবর লাথি মারল পল্লব। লোকটা খেই হারিয়ে পিচ ঢালা রাস্তার থাম করে পড়ে গেল। বাসের যাত্রীরা সব শোরগোল করতে লাগলো। কেউ কেউ তেড়ে যাচ্ছে লোকটার দিকে, তো আবার কেউ কেউ গালিগালাজ করছে। ফোঁস করতে থাকা অর্পণা বাস থেকে নেমে পড়ল। পিচ ঢালা রাস্তায় চিত হয়ে পড়ে থাকা লোকটার বুকে হাঁটু দিয়ে চেপে ধরে পড়ল। কি করবি? আমাকে দেখবি? এতই সহজ? আমি সস্তা নারী নাকি অবলা, কোনটা? হ্যাঁ, তোদের মতো হাজারটা পুরুষের কুরকুরানি মেটানোর জন্য আমার পাই যথেষ্ট। একদম জায়গা মতো মেরে আজীবনের জন্য হিজড়াদের কাতারে ফেলে দেবো, ব্লাডি বিচ। বলেই হাঁটু দিয়ে বুকে আরেকটু চাপ প্রয়োগ করলো। লোকটা বোধহয় নেশা জাতীয় কিছু খেয়েছিল, যার ফলে স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও অর্পণাকে রিপিট কিছু করতে পারছে না। তবে সমানে মা তুলে বকে যাচ্ছে। বিষয়টা লাগছে অর্পণার। ওই মহিলা তার দায়িত্ব পালন করুক আর না করুক, জন্ম তো দিয়েছে। এতটা অবহেলার পরেও সে নিজে ওই মহিলাকে কোনো দিন অসম্মান করেনি। আজ রাস্তার একটা বখাটে নেশাখোরকে অপমান করার সাহস দিবে কি করে? অর্পণার তীব্র রাগে লোকটার চপা বরাবর কয়েকটা ঘুষি মারল। বুক ছুটে রক্ত গড়ালো লোকটার। পল্লব আর অরুণ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে অর্পণাকে মারার জন্য উৎসাহ দিচ্ছে। মাঝে মাঝে তারাও মারছে। মারতে মারতে এক পর্যায়ে লোকটার অবস্থা অনেকটাই খারাপ করে ফেলেছে। রাস্তায় তখন চরম শোরগোল। জায়গায় জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে। রাস্তার আশেপাশে দাঁড়ানো লোকজন এসে ভিড় জমিয়েছে। কেউ কেউ বলছে লোকটাকে ছেড়ে দিতে, আবার কারণ জানতে পেরে বলছে আরও মারতে। অর্পণা ততক্ষণ মারল যতক্ষণ লোকটার জবান চলল। মাকে ভালো না বাসুক, কিছুটা সম্মান করে, যা বলার ওকে বলবে, কিন্তু মা বাপ তুলে কোনো কথা হবে না। কথা হলেও অর্পণা সেটা বরদাস্ত করবে না। অর্পণা সরে এসে কয়েকজন লোককে ডেকে আহত লোকটাকে হসপিটালে নিয়ে যেতে বলল। অরুণের কাছে ক্যাশ 8,000 টাকা ছিল, পল্লবের কাছে 5,000, রাত্রির কাছে 2,000 আর অর্পণার কাছে 13,000। এগুলো আসার পথে তার স্বামী দিয়ে বলেছিল পথে ঘাটে কাজে লাগবে। স্বামীর কথাটা যে এভাবে ফলে যাবে ধারণা ছিল না। অর্পণা সবার থেকে টাকা নিয়ে মোট 28,000 টাকা তুলে দিল লোকগুলোর হাতে। এই টাকায় নিশ্চয়ই চিকিৎসার ওষুধ খরচ হয়ে যাবে। মেরেছে যখন সে, সুস্থ হওয়ার জন্য টাকা দেওয়াটাও তারই কর্তব্য। পুরো ভার্সিটি তন্ন তন্ন করে খোঁজার পরেও অর্পণার কোনো খোঁজ পেল না গার্ডগুলো। অফিসে খবর নিতেই জানল পরিসংখ্যান বিভাগে ক্লাস শেষ হয়েছে 2:20 দিকে, আর এখন বাজে 5:28।
কিছুক্ষণ আগেই আসরের আজান পড়েছে, আর ঘন্টা খানিক পর মাগরিবের আজান পড়বে। এই মুহূর্তে ম্যামকে খুঁজে না পেলে স্যার হয়তো তাদের জানই নিয়ে নেবে। অনেকটা সময় দোনামোনা করে চিফ গার্ডটি দ্বীপের ফোনে কল করলো। দুটো ক্লায়েন্ট মিট করে সারাদিনের পরিশ্রম শেষে এখন আবার নতুন প্রজেক্ট নিয়ে প্ল্যান সাজাচ্ছে দ্বীপ। ওর সামনে বসে আছে বিহান আর আহাদ। দ্বীপ যেহেতু অফিসে বসছে মাত্র কয়েকদিন, তাই এখনও তার পিএ সিলেক্ট করা হয়নি, যার ফলে আহাদের উপর ভীষণ চাপ যাচ্ছে। তিনজন মিলে ইন ফিউচার কীভাবে বিজনেস ইমপ্রুভ করা যায় সেই নিয়ে পর্যালোচনায় মেতেছিল। এমন সময় গার্ডের কল আসায় বিরক্ত হলো দ্বীপ। পরক্ষণে বউয়ের কথা মনে হতেই তড়িঘড়ি করে ফোন কানে তুলে নিল। সহসা উপাস থেকে শোনা গেল গার্ডটির আতঙ্কিত স্বর। স্যার, ম্যাম ভার্সিটি থেকে পালিয়েছে। পুরো ভার্সিটি তন্ন তন্ন করে খুঁজে ম্যামের দেখা পাইনি। অনেক খোঁজার পর লাইব্রেরিতে ওনার নোট খাতা পেয়েছি, সাথে ওনার ফ্রেন্ডদের কিছু বই খাতা। এর বাইরে কিছুই পেলাম না। গার্ডের কথায় ভ্রু কুঁচকে এলো দ্বীপের। সামনে রাখা ল্যাপটপের শাটারটা অফ করে উঠে দাঁড়ালো। সেকেন্ডের গতিতে ঠান্ডা মাথাটা গরম হয়ে গেল। সে খেকিয়ে উঠে বলল, হোয়াট আর ইউ কিডিং উইথ মি? আমার বউ মিসিং মানে কি? আপনাদের কি ঘাস কাটার জন্য ভার্সিটি পাঠিয়েছি? বইয়ের উপরে নজর রাখলেন না কেন? দ্বীপের ধমকে কেঁপে উঠল গার্ডটি। আমতা আমতা করে বলল, স্যার, ম্যাম কখন কিভাবে পালিয়েছে আমরা বুঝতে পারি না। আমরা তো জানতাম না ম্যাম পালিয়ে যাবে। আপনি তো আগে থেকে বলেননি। গার্ডের কথাগুলো যেন বাচ্চা ভোলানোর মতো ছিল। দ্বীপ রাগের তোপে দাঁতে দাঁত চেপে বলল, আমার বউ গেট পেরিয়ে পালিয়ে গেল আর আপনারা কিচ্ছুই জানেন না? আই এম রিয়েলি স্পিচলেস। আপনাদের থেকে শ্রীফান বেশি দায়িত্বশীল। এরপর থেকে আপনাদের না পুষে হাজারখানিক কুকুর পুষবো, কাজে দেবে। আমার বউয়ের ফ্রেন্ডদের কি খবর? ওদের পেয়েছেন? না স্যার, ভার্সিটিতে কেউ নেই। ম্যামের দুজন ছেলেবন্ধু যারা আছে তাদের বাইক এখনো পার্কিং লটে রয়েছে। তাদেরকে এদিকে আসতে দেখিনি। গার্ডের বলা প্রতিটি কথার কদমে কদমে দ্বীপের রাগ বাড়ছে। দ্বীপ এক হাতে চুল খামচে ধরে বলল, কুত্তর বাচ্চা, পরিবারের জন্য মায়া থাকলে নেক্সট টাইম আমার সামনে পড়িস না, জান নিয়ে নেব। কথাটা বলে কল কেটে হাতের ফোনটা মেঝেতে ছুঁড়ে মারল। দ্বীপকে রাখতে দেখে আহাদ রুম থেকে বেরিয়ে গেল। বিহান এগিয়ে গিয়ে প্রশ্ন করল, কি হয়েছে ভাই? অর্পণা কোথায়? পালিয়েছে মানে কি? দ্বীপ জানালার সামনে দাঁড়িয়ে ছিল এতক্ষণ। বিহানের কথাটা কর্ণকুহর হতেই কাছে জানালায় লাথি বসিয়ে পড়ল। বেইমানের বাচ্চা পালিয়েছে। বেয়াদবের বাচ্চাদের নিষেধ করেছিলাম বেইমানি করিস না, কোলে নিয়ে আদর করে বলেছিলাম, কিন্তু ঘাটতেরার বাচ্চা আমার কথা শুনল না, তামি দিল না কথার। হাতের কাছে পাই একবার, প্রথমে পেট থেকে কলিজাটা বের করে ওজন করব, তারপর সেটা কেটে পিস পিস করে শ্রীফানকে খাওয়াবো। বিহান হুট করে একটা ভুল করে বসল। সে চিন্তিত কণ্ঠে বলল, ভাই, কলিজা ছাড়া তো মানুষ বাঁচে না। তাহলে তাহলে তো অর্পণাও মরে যা। কথা শেষ করতে পারল না বিহান। তার আগেই ওর গলা চেপে ধরল দ্বীপ। ঠেলতে ঠেলতে একদম দেয়ালে নিয়ে চেপে ধরে হিংস্র বাঘের ন্যায় ফোঁসফোঁস করতে করতে বলল, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় এটা বলার? জানের ভয় নেই? ভাই বলে ছাড়া পেয়ে যাবি? আমার অর্পণা মরবে মানে কি? একটা কলিজা কাটার আগে 1000টা কলিজা রেডি করে রাখবো। দীপ মির্জাকে ছাগল মনে হয় তোর? একবার একজন ছেড়ে গিয়েছে বলে এখন আরেকজন ছেড়ে যাবে? আমাকে খেলনা মনে হয়? যার ইচ্ছে খেলে চলে যাবে। একজন 5 মাসের জন্য আসবে, আরেকজন 8 মাস। এবার আর ছাড় দিবে না দীপ মির্জা। প্রয়োজনে অর্পণার কঙ্কাল নিয়ে সংসার করব। সংসার আমি করবই। বিহানের চোখ মুখ লাল হয়ে গিয়েছে, তবুও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে না ছেলেটা। সে নিজের ক্ষতি করে ভাইয়ের রাগ কমানোর চেষ্টা করছে। এত কষ্ট হচ্ছে, দম নিতে পারছে না, তবুও একটু টু শব্দ করল না। বিহানের অবস্থা দেখে দ্বীপের হুঁশ ফিরল। সে সহসা বিহানের গলা ছেড়ে জড়িয়ে ধরল। পিঠে চাপড় মারতে মারতে বলল, সরি সরি ভাই, ঠিক আছিস? উফ, জানিস রাখলে আমার মাথা ঠিক থাকে না। সরে গেলি না কেন? বিহান বড় বড় দম নিয়ে নিজেকে ঠিক করে ধীর কণ্ঠে বলল, রিল্যাক্স, ঠিক আছি আমি। শান্ত হ। চল অর্পণাকে খুঁজি। কোথায় আর যাবে? নিশ্চয়ই আঙ্কেলের কাছে গিয়েছে। চল। দীপ বিহানকে ছেড়ে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল,
এটাকে বিশ্বাস নেই। বেয়াদবের বাচ্চার কলিজা ভরা সাহস আর মাথা ভরা কুবুদ্ধি। সেবার দেশ ছেড়ে পালাতে চেয়েছিল, ভেবেছে দেশ ছাড়লে দীপ মির্জা তাকে খুঁজে বের করতে পারবে না। অথচ ওকে পতলের শেষ প্রান্ত থেকেও খুঁজে আনার ক্ষমতা দীপ মির্জা তার বাম পকেটে নিয়ে ঘোরে।